আমরা দেখেছি জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা লিখে দেওয়া রায় প্রকাশ্যে অস্বীকার করবার কারণে একজন বিচারপতি মোতাহার হোসেনকে দেশ পরিত্যাগ করতে হয়েছে। আমাদের যাই পেশাগত জীবনে থাকুক না কেন, আমরা সবাই চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য যার যার জায়গা থেকে ভূমিকা রাখার জন্য। স্বাভাবিকভাবেই আমরা যদি বাংলাদেশে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, যুবক এবং নারীদের ক্ষমতায়ন সৃষ্টি করতে চাই, সেটি তৈরি করার জন্য উপযুক্ত সুরক্ষিত এবং নিরাপত্তা সম্বলিত পরিবেশ তৈরি করতে চাই, মানুষের ভাগ্যের পরিবর্তন করি। আমাদের যারা কৃষক রয়েছেন, শ্রমিক রয়েছেন, মজুর রয়েছেন, ওনাদের জীবনের মান উন্নয়ন করি, তাহলে সবচাইতে বড় বৃহত্তর পরিসরের সুযোগ রাজনৈতিকভাবে সংশ্লিষ্টতার মাধ্যমেই। আর বিএনপি সেই দল যেটি বারবার বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য অবিস্মরণীয় ভূমিকা রেখেছে। সুতরাং বিএনপির সাথে সংশ্লিষ্ট থেকে যেভাবে মানুষের উন্নয়ন করা যাবে, দেশের উন্নয়ন করা যাবে, বাংলাদেশকে আবারও সত্যি একটি স্বাধীন দেশের প্রত্যেকটা জনগণকে স্বাধীন নাগরিকের সম্মান দেওয়া যাবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য কিছু করার সুযোগ হবে, এটি আর কোনোভাবেই সম্ভব না। সে আকাঙ্ক্ষা থেকে, সে আদর্শ থেকে, সেই দেশের প্রতি মমত্ববোধ থেকেই রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয়েছে। দেখুন, আজকে শেখ হাসিনার পরবর্তী যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এখানে অনেকেই সংস্কারের কথা বলছেন। বাস্তবতা হচ্ছে, সর্বপ্রথম বিএনপি যখন সংস্কারের জন্য সুনির্দিষ্ট রূপকল্প দিয়েছিল, আজ থেকে প্রায় 2 বছর আগে 2023 সালের জুলাই মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যখন 31 দফা ঘোষণা করেছিলেন, কেউ জানতো না কখন শেখ হাসিনার পতন ঘটবে, কখন তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন। সেই সময় ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি 31 দফা প্রণয়ন করেছিলেন, কারণ তার বিশ্বাস ছিল, আমাদের সকলের বিশ্বাস ছিল, এই 16 বছরের যে গুম, খুন, হামলা মামলার বিপরীতে দাঁড়িয়ে দেশের মানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়েছে। আমাদের এই ত্যাগ, এই সংগ্রাম অবশ্যই বৃথা যাবে না। ইনশাল্লাহ একটা সময় শেখ হাসিনার পতন ঘটবে, বাংলাদেশে গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশে বিপুল জনপ্রিয় দল হিসেবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির উপরে আসবে। সুতরাং সেই যে পরিবর্তিত পরিস্থিতিতে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোগুলোকে আমরা কীভাবে মেরামত করব, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কীভাবে আরও বেশি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলব, কীভাবে আমরা নিশ্চিত করব আমাদের দেশের মানুষ সত্যি জনগণ হিসেবে যার যার রাষ্ট্রীয় মালিকানা ফেরত পান, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে নিজেদের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন, সেই রূপকল্প নিয়েই কিন্তু 31 দফা প্রণয়ন করা হয়েছিল। আমি এই প্রসঙ্গে একটা ব্যক্তিগত তথ্য দিয়ে রাখতে পারি। সেই 2011 সালে যখন আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলাম, তখন কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল আমাদের তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে খুব কাছ থেকে কাজ করার, এবং তখন কিন্তু আমি দেখেছি তিনি যুক্তরাজ্যে তার যে অভিজ্ঞতা ছিল তার আলোকেই কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা আমরা করতে পারি কিনা ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসির পার্ট হিসেবে। আমি দেখেছিলাম তখন তিনি আমার ইউনিভার্সিটি কেমব্রিজের ফ্যাকাল্টি মেম্বার, অক্সফোর্ডের এলএসির প্রথিতযশা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ছিল, তা ওনাদের সাথে আলাপ আলোচনা করেছিলেন, পর্যালোচনা করেছিলেন, বাংলাদেশে কীভাবে এই ক্যামেরাল লেজিসলেচার বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা যায় সেটি নিয়ে কাজ করেছিলেন। ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসির পার্ট হিসেবেই কিন্তু আমরা দেখি যে সেই যে রাজনৈতিক সংস্কৃতি, তার আলোকে পৃথিবীর কোথাও কিন্তু এক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব করা হয় না। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা যে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক ফলো করে আসছি, যে রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করে আসছি, পার্শ্ববর্তী দেশ, সাবকন্টিনেন্ট এবং বৃহত্তর পরিসরে অন্যান্য যেসব দেশেও এই ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি রয়েছে, তার ধারাবাহিকতাতেই কিন্তু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনা দিয়েছি, যার মূল লক্ষ্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা বরেণ্য ব্যক্তিবর্গ রয়েছেন, যাদের দেশপ্রেম রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, হতে পারেন উনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হতে পারেন তিনি প্রফেসর, লয়ার, হতে পারেন তিনি সংবাদকর্মী কিংবা মানবাধিকার কর্মী, যার যে পেশায় থাকুক না কেন, ওনারা যদি সেই পেশায় সফল হন, দেশের প্রতি ওনাদের মমত্ববোধ, দেশপ্রেম থাকে, তাহলে ওনাদেরকে কীভাবে আমরা রাষ্ট্র কাঠামোতে সম্পৃক্ত করতে পারি, কীভাবে আমরা আমাদের নিম্নকক্ষে যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে আরও বেশি জবাবদিহিতামূলক একটা কাঠামোর ভিতর নিয়ে আসতে পারি, সেই চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করার জন্য তাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে আরও বেশি অ্যাকাউন্টেবল, আরও বেশি ম্যাথোডিক্যাল এবং আরও বেশি সৃজনশীল করবার জন্যই এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রস্তাবনা বিএনপি করেছে। এবং এটিও একটা মজার তথ্য, আজকে 2025 সালে অনেকের কথা বললেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবার আগে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে বিএনপি সেই 2016 সালে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 প্রণয়ন করেছিলেন তখন বলেছিল। সুতরাং আজকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে যা কিছু আলোচনা হোক না কেন, তার মূল ভিত্তি সেই 2011 সাল থেকে জনাব তারেক রহমানের করা সেই গবেষণালব্ধ প্রস্তাবনা, যেটি আনুষ্ঠানিকভাবে বিএনপি দেশনেত্রী
প্রধানমন্ত্রীর মাধ্যমে পেয়েছিল, জাতির সামনে উপস্থাপন করেছিল 2016 সালে। রাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্য বলতে এখানে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বিষয় রয়েছে, প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিসভার ক্ষমতার ভারসাম্যের বিষয় রয়েছে, প্রধানমন্ত্রীর সাথে আইনসভা বা পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা রয়েছে। এবং সুনির্দিষ্টভাবে একটি রাষ্ট্রে আমরা দেখি সেখানে বিচার বিভাগ রয়েছে, আইনসভা রয়েছে, নির্বাহী বিভাগ রয়েছে। এই তিনটা অর্গানের ভেতরে কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকা উচিত, এবং সেটা কিভাবে করব, সেটা ডিটেল মেকানিজম কি হবে, তাই আমাদের অ্যাক্ট দফায় অনুরীত। আরও যদি আমরা সুনির্দিষ্টভাবে বলি, ফ্যাসিবাদের সময়টাতে আমরা দেখেছি যে একজন প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিরোধী দলীয় নেতা কী হবেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কারা বিরোধী দলের এমপি হবে, সেটাও ঠিক করে দিয়েছেন নিজের দলের বাইরে গিয়ে। আমরা দেখেছি যে ওনাদের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে লিখেছেন কিভাবে একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিংবা গোয়েন্দা বিভাগ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে রায় লিখে দেওয়া হতো। সেই ব্যবস্থা আমরা চাই না। আমরা দেখেছি জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা লিখে দেওয়া রায় প্রকাশ্যে অস্বীকার করবার কারণে একজন বিচারপতি মোতাহার হোসেনকে দেশ পরিত্যাগ করতে হয়েছে। তিনিও বলেছিলেন কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশে গোয়েন্দা বিভাগের চাপে ওনাকে মিথ্যা রায় লিখতে বাধ্য করা হয়েছিল। আমরা দেখেছি নির্বাহী বিভাগের প্রতিটা পরিবর্তনের ক্ষেত্রে, প্রতিটা ট্রান্সফার এবং প্রমোশনের ক্ষেত্রে একদম দলীয়করণ করে প্রশাসনকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আওয়ামী লীগের একটি রাজনৈতিক অঙ্গ সংগঠিত পরিণত করা হয়েছিল। আমরা সেই ব্যবস্থা চাই যেভাবে এভাবে একজন ব্যক্তি এককভাবে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে কর্তৃত্ববাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারেন। সেই জন্য আমাদের প্রস্তাবনায় আমরা একটা ব্যালেন্স অফ পাওয়ার দেখেছি, রিস্ট্রাকচারের প্রস্তাবনা দিয়েছি, যেখানে প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাসের মাধ্যমে সমগ্র রাষ্ট্র কাঠামোর ভিতর সেটার একটি বাস্তবসম্মত এবং সুনির্দিষ্ট বিন্যাস সৃষ্টি হবে ইনশাল্লাহ। আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সেটিও কিন্তু তারই একটি প্রতিফলন।